আটটার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমি মানস। শুধু চা, তেল, গ্যাস বা প্রাকৃতিক সম্পদ নয়, অসমের পরিচয় কি এবার বদলাতে চলেছে? অসম কি নতুন ইলেকট্রনিক্স হাব হচ্ছে? দেশের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর প্রকল্প গড়ে উঠছে জাগিরোডে। একসময় যেখানে কাগজ কল ছিল, সেই জমিতে আজ তৈরি হচ্ছে অত্যাধুনিক চিপ। প্রশ্ন একটাই, ভারতের ইলেকট্রনিক্স মানচিত্রে কি নতুন রাজধানী হতে চলেছে অসম? আর এটা কি শুধুই একটি কারখানা, নাকি শুরু হচ্ছে উত্তর পূর্বের শিল্প বিপ্লব? হাজার হাজার কর্মসংস্থান, বিলিয়ন ডলারের বিনিয়োগ, বিশ্বের সাপ্লাই চেইনে ভারতের নতুন অবস্থান, আর তার কেন্দ্রবিন্দু অসম। আজ আটটার আড্ডায় আলোচনা করব জাগিরোড প্রকল্প কতটা বদলে দিতে পারে অসমের অর্থনীতি। এটা কি সত্যি গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটকের মতো শিল্প রাজ্যের সঙ্গে একই সারিতে অসমকে নিয়ে যাবে, নাকি এখনো অনেক পথ বাকি? আমাদের সঙ্গে রয়েছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়, অবসরপ্রাপ্ত কর্নেল দিব্যশঙ্কর ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল এবং এনআইটি আগরতলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর কামনাশিস ভট্টাচার্য। প্রথমে শুরু করছি প্রফেসর নিরঞ্জন রায়কে দিয়ে। স্যার, আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমার একটা প্রশ্ন আছে, এই যে জাগিরোডের সেমিকন্ডাক্টর প্রকল্প, এটা একটা ঐতিহাসিক বলা হচ্ছে, এটা কি শুধু একটি শিল্প প্রকল্প, না অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে একটা প্রকল্প, বিশেষ করে অসম এবং উত্তর পূর্ব ভারতে? জাগিরোডের যে সেমিকন্ডাক্টর শিল্প যেটা শুরু হয়েছে, সেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের একটা অর্থনীতিতে বিপ্লব ঘটাবে। এবং শুধু এটা একটা সেমিকন্ডাক্টর নয়, শিল্প নয়, অসমের অর্থনীতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। এবং আমরা যদি তার সঠিক বিশ্লেষণ করি যে একটা সেমিকন্ডাক্টর শিল্প কিরকম একটা অর্থনীতির চেহারা বদলে দিতে পারে, তার যে জ্বলন্ত উদাহরণ সেটা হলো থাইওয়ান। থাইওয়ানের অর্থনীতি যদি দেখি, যে দেশ বিশ্বের 60% যে সেমিকন্ডাক্টর থাইওয়ানের উপর নির্ভরশীল। এবং এই যে থাইওয়ানের যে শিল্প বিপ্লব ঘটেছে সেমিকন্ডাক্টরের উপর নির্ভর করে, সেটা তাইওয়ানের অর্থনীতিকে সম্পূর্ণ একটা নতুন দিকে বিপ্লব ঘটিয়েছিল। এবং আসামের অর্থনীতিতে আগামী দিনেও এই একই রকম বিপ্লব ঘটতে চলেছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আসামের যারা বাসিন্দারা, তারা আমরা দেখব যে ভবিষ্যৎ আসামের রূপরেখা, সেটা চা থেকে চিপ, এই যে উত্তরণ ঘটবে, চা আমাদের ভিত্তি, চিপ যেটা হবে সেমিকন্ডাক্টরের উপর ভিত্তি করে, সেটা আমাদের স্বাভিমান, নতুন স্বাভিমান। ধন্যবাদ স্যার। আমি এই মুহূর্তে চলে যেতে চাইছি, আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের অতিথি অবসরপ্রাপ্ত কর্নেল দিব্যশঙ্কর ভট্টাচার্য। আমার একটা প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের জন্য এই প্রকল্প কতটা গেম চেঞ্জার হতে পারে? প্রথম কথা কি, আমরা যদি দেখি তাহলে বিংশ শতাব্দী ওইটা চলতো তেলে, কিন্তু আমি ভাবি যে একবিংশ শতাব্দী ওইটা হবে সেমিকন্ডাক্টরে, আর ওইটা চলবে সেমিকন্ডাক্টরে। আর ওই জন্য আমরা যা জাগিরোডে সেমিকন্ডাক্টর প্ল্যান্টটা দেখেছি, ওইটা আমাদের জন্য একটা গেম চেঞ্জার হবে। আর বিশেষ করে আমি তো এটা বলতে চাই কি, এইটা ব্যাঙ্গালোর বা গুজরাটের পরে এটা সেকেন্ড সেমিকন্ডাক্টর হাব একটা হবে, ওইটা আসামে হবে। আর সঙ্গে সঙ্গে আমি এটাও বলতে চাই যে যদি আমরা ভালো করে এটা এক্সপ্যান্ড করি, তাহলে তাইওয়ানেরও একটা অল্টারনেটিভ হয়ে যাবে কিছু বছর পরে। কারণ আমি এর জন্য এটা বলছি যে এই সেমিকন্ডাক্টর প্ল্যান্টটা এখানে যে বানিয়েছে, 4,80,00,000 প্রোডাকশন ক্যাপাসিটি হলো পার ডে, একদিনে, অত বৃহৎ প্ল্যান্ট। আর
প্রায় 27,000 কোটি টাকার এটা প্রকল্প। আর এটার থেকে আমরা দেখি যে আসামের অর্থনীতির এটা প্রাইভেট ইনভেস্টমেন্ট, এটা ম্যাক্সিমাম বা মেইন ইনভেস্টমেন্ট হবে। আর আসামের অর্থনীতি এটা কিন্তু একটা গেম চেঞ্জার বা একটা ট্রান্সফরমেশন করে নেবে। এই জন্য আমি বলছি কি আসামে অনেক সুবিধা আছে, এখানে জমি আছে। আর অ্যাক্ট ইস্ট পলিসির মধ্যে আমি ভাবি কি আসাম হবে গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া। ওই জন্য লোকেশন থেকে, তারপরে দক্ষতার থেকে, আর যে এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই সাপোর্ট একটা যুগলবন্দি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের, আর সঙ্গে সঙ্গে প্রাইভেট পার্টনারশিপ এসেছে। আর আমি মনে করি যে জাপানের প্রধানমন্ত্রী আসার কথা ছিল, জাপানের সঙ্গেও আমার মনে হয় একটা এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে জাপানের সঙ্গেও এগ্রিমেন্ট একটা মনে হয় হবে। ওই জন্য আমি ভাবি যে এইটা একটা বিপ্লব, আসামের অর্থনীতির জন্য এটা একটা বিপ্লবী পদক্ষেপ আমি ভাবি। ধন্যবাদ আপনাকে দিব্যশঙ্কর ভট্টাচার্য। আমি এবার চলে যাব ডক্টর কামনাশিস ভট্টাচার্যের কাছে। এনআইটির আগরতলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর কামনাশিস ভট্টাচার্য, আপনাকে আমার একটা প্রশ্ন, যে সেমি কন্ডাক্টরকে কেন আজকের বিশ্বের সবচেয়ে কৌশলগত শিল্প বলা হচ্ছে? এআই, 5G, ইলেকট্রিক গাড়ি সব ক্ষেত্রেই চিপের গুরুত্ব কেন বাড়ছে? নমস্কার, আমি কামনাশিস ভট্টাচার্য। বর্তমানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এনআইটি আগরতলাতে। তো আজকাল যা মানে আজকের এই যুগে সত্যি বলতে সবসময় আমরা শুনতে পাই এআই, এই কথাটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্যি বলতে সম্ভব হতো না এই চিপ টেকনোলজি ছাড়া। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ডেটা ইজ দ্য নিউ ফুয়েল, এআই ইজ দ্য ইঞ্জিন, বাট সেমিকন্ডাক্টর চিপস আর দ্য রোডস অন উইচ দ্য ইঞ্জিন রানস। তো সবকিছুই আজকাল ডিপেন্ড করছে, ধরুন এই যে আমরা ইউজ করছি চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লাউড, সব বড় বড় এআই মডেল, এগুলো হাজার হাজার শক্তিশালী জিপিইউ এর উপরে চলে। আর এই জিপিইউর মেইন ফান্ডামেন্টাল যেটা তৈরির কি বলবো বেসিক যেটা মোড যেটাতে তৈরি হয় সেটা চিপের উপরেই দাঁড়ানো। তাই এআই এবং সেমিকন্ডাক্টর আসলে একে অপরের পরিপূরক। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আসামে যেটা জাগিরোডে যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে সেটা অনেকেই মনে করেন যে আসামে চিপ তৈরি হচ্ছে। একটু ডিফারেন্স আছে, বিষয়টা পরিষ্কার করা দরকার। আসামে মূলত চিপের অ্যাসেম্বলি এবং টেস্টিং হবে, কারণ চিপ ম্যানুফ্যাকচারিং বা চিপ ফ্যাব্রিকেশন যেটাকে বলা হয় সেটা খুবই কস্টলি। অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিটা তৈরি হচ্ছে ধোলেরা, গুজরাটে টাটাই তৈরি করছে। আর এটাকে ব্যাক করছে তাইওয়ানের সবচেয়ে বড়, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় চিপ ডিজাইনার কোম্পানি যেটা পিএসএমসি। ঠিক আছে, ওটা আরো বড় ইনভেস্টমেন্ট, অলমোস্ট 11 বিলিয়ন ইউএসডি। আর আসামে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং, বা এটাকে বলা হয় ওসেট, আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট। তো দুটোর পার্থক্য হচ্ছে যে ধরুন হিরে যখন খনি থেকে বেরোয় তখন ডাইরেক্টলি আমরা সেই হিরেকে আমরা আংটিতে বসাতে পারি না, সেটাকে কাট করতে হয়, পলিশ করতে হয়, অনেক কিছু কাজ থাকে। তো সেম জিনিস হচ্ছে যখন চিপ তৈরি হয় ফেব্রিকেশনের পরে আমাদের এই পুরো প্যাকেজিং, অ্যাসেম্বলি, টেস্টিং আর এগুলো মানে ইকুয়ালি গুরুত্বপূর্ণ। তাই এই জিনিসটাই আসামে হতে চলেছে, আর যেটার জন্য সত্যি বলতে আমাদের অনেক আমি বলতে চাই, মানে এটা ফাইনাল যেটা আউটপুট সেটা আসামে আসবে। এক্স্যাক্টলি। আর এটার জন্য অনেক বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। আর আমাদের সত্যি বলতে যারা মানে নর্থ ইস্টে যতগুলো ন্যাশনাল ইম্পর্টেন্সের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে,
যেরকম আইআইটিস আছে, আটটা এনআইটিস আছে, 3টে ট্রিপল আইটি আছে, 8টা নাইলিট আছে। এরা অ্যাকচুয়ালি নেক্সট যে ওয়ার্কফোর্স এদেরকে ট্রেন করবে, তৈরি করবে এই ইন্ডাস্ট্রির জন্য। ধন্যবাদ কামাল হাশিস বাবু। আমার নিরঞ্জন স্যারকে একটা প্রশ্ন আছে। স্যার, এই যে সেমিকন্ডাক্টর ইউনিট যেটা, এটাকে ঘিরে কি কি শিল্প গড়ে উঠতে পারে? একজন অর্থনীতিবিদ হিসাবে আপনি কি মনে করছেন, এটা সম্ভাবনা কিসের রয়েছে? একটা অর্থনীতির মূল ভিত্তি হলো তার মূলধন বিনিয়োগ, এবং মূলধন বিনিয়োগের উপর ভিত্তি করে একটা অর্থনীতির চালিকা শক্তি হয়। এবং সেখানে আমরা বলে থাকি অর্থনীতিবিদরা মাল্টিপ্লায়ার যে পলিসি, তার মাল্টিপ্লায়ার পলিসির মতো সমস্ত ইকোনমিতে সেটা ছড়িয়ে পড়ে। এখন এই যে আমাদের বিনিয়োগ 27,000 crore আসামের অর্থনীতিতে, এবং আসামের অর্থনীতিতে 27,000 crore বিনিয়োগের উপর ভিত্তি করে সেমিকন্ডাক্টর শিল্প গড়ে উঠছে। এটা একটা হাই ভ্যালু শিল্প, এবং এটার যদি আমরা জব ক্রিয়েশনের ব্যাপারটা দেখি, তার মাল্টিপ্লায়ার মোটামুটি 6 থেকে 7, অর্থাৎ একটা জবের পেছনে আরো 7টা এমপ্লয়মেন্টের জন্য তার রাস্তা তৈরি হয়ে থাকবে। মানে এটাকে বলা হয় টারশিয়ারি এমপ্লয়মেন্ট হবে। এটা কি টারশিয়ারি ইন্ডাস্ট্রির কথা বলছেন আপনি? সেই সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ। প্রায় 300 ইন্ডাস্ট্রি, 300 টারশিয়ারি ইন্ডাস্ট্রি এর সাথে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং আসামের যে শিল্প বিপ্লব যেটা শুরু হলো এই আমাদের সেমিকন্ডাক্টর শিল্পকে ধরে, তার যে আমরা যদি বর্তমানে বিশ্বের 4টা দেশের কথা যদি বলি, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া আর সিঙ্গাপুর, এই 4টা অর্থনীতির কথা যদি আমরা ধরি, তাইওয়ানের কথা আমি বললাম, তাইওয়ানের জনসংখ্যা প্রায় 27 মিলিয়ন, তার অর্থনীতির বহর প্রায় $1 ট্রিলিয়ন। আমাদের ভারতবর্ষের অর্থনীতির বহর $4.5 ট্রিলিয়ন। আজকে তাইওয়ানের কথা কেন বলছি? তাইওয়ানের অর্থনীতি আসামের অর্থনীতির সাথে কম্পেয়ারেবল, এবং ভবিষ্যতে আমি তো ভাবি যে তাইওয়ানের অর্থনীতিকে আসামের অর্থনীতি ছাড়িয়ে যাবে, এবং আসামের সেই সম্ভাবনা রয়েছে। এবং এই 4টা দেশের কথা যে বললাম, এই মুহূর্তে যেখানে অসেট মানে আউটসোর্সড সেমিকন্ডাক্টর টেস্টিং এবং অ্যাসেম্বলি যেখানে হচ্ছে, অসেট ইউনিট, এই 4টা দেশের তুলনায় আসামের কিন্তু সম্ভাবনা অনেক বেশি। কারণ আসামের যে লোকেশনটা, স্ট্র্যাটেজিক লোকেশন, এই লোকেশনের জন্য, এবং আসামের যদি বর্তমানের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে, আজকে আসামকে যেভাবে গেটওয়ে বানিয়ে দেওয়া হচ্ছে, আজকের যে সরকারি প্রচেষ্টায় আসামের যে আমূল পরিবর্তন হচ্ছে, এই আমূল পরিবর্তনের সাথে সাথে আমাদের এই যে বিনিয়োগ যেটা হচ্ছে, যে মাল্টিপ্লায়ার এফেক্টের কথা যেটা বললাম আমি, যে 300টা আরো টারশিয়ারি ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সম্ভাবনা আমাদের আসামে রয়েছে। এবং 27,000 crore যে ইনভেস্টমেন্ট হচ্ছে, বলা হচ্ছে যে 27,000 জব ডাইরেক্ট হবে। তার সাথে আমরা আরো যদি 60 মাল্টিপ্লাই করি, মানে এত বিশাল একটা অর্থনীতির বহর আমাদের কিন্তু ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি আসামের অর্থনৈতিক উন্নয়নের দিক নির্ণয় হবে। এটা মানে সাউথ ইস্ট বা সাউথ এশিয়ান যে রিজনটা, সেই রিজনের একটা বড় সেন্টার অফ কমার্স হয়ে উঠতে পারবে অসম, এটাই বলছেন? সত্যি, কারণ আমাদের অ্যাক্ট ইস্ট পলিসি, আমরা আগে লুক ইস্ট পলিসির কথা শুনেছি, তারপর বর্তমান সরকার সেটাকে অ্যাক্ট ইস্ট পলিসিতে পরিবর্তন করেছেন। এবং এই যে অ্যাক্ট ইস্ট পলিসির আওতায় আসাম কিন্তু নেতৃত্ব দিচ্ছে উত্তর পূর্বাঞ্চলে, এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চল নয়, পূর্বাঞ্চলে। আমরা যদি পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে দেখি, এই পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে অ্যাক্ট ইস্ট পলিসিতে আসাম সরকারের বদান্যতায়, আসাম সরকারের উদ্যোগে
আসাম কিন্তু একটা নেতৃত্বের জায়গায় পৌঁছে গেছে, এবং আজকে এই যে নেতৃত্বের জায়গায় পৌঁছেছে, আজকে গুয়াহাটি যে বিমানবন্দর হয়েছে, এবং গুয়াহাটির যে এই যে গেটওয়ের কথা বলছি, গেটওয়ের কথা বারবার এসে যায় এই কারণে, যখন বিনিয়োগকারীরা আপনার এই অঞ্চলে আসবে, সেই অঞ্চলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর বিবেচনা করে ওরা কিন্তু ইনভেস্টমেন্ট করবে। এবং এই যে ইনভেস্টমেন্টের জন্য আমাদের ক্ষেত্র যেটা তৈরি হয়েছে, আমাদের ভিত্তিপ্রস্তর যেটা তৈরি হচ্ছে, এটা একটা বিশাল পরিবর্তন আসামের অর্থনীতিতে আমি দেখতে পাচ্ছি। আমরা গত বছর 2023-24-এ ভারতবর্ষের মধ্যে আমাদের গ্রোথ, মানে স্টেটের যে জিএসডিপি যেটাকে বলা হয়, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা হাইয়েস্ট ছিল, এইবারও ওয়ান অফ দি হাইয়েস্ট। এবং নীতি আয়োগ বলছে যে আমাদের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইন্ডেক্স যেটা, সেটা কিন্তু ওয়ান অফ দি হাইয়েস্ট, মানে সারা ভারতবর্ষের মধ্যে কয়েকটা স্টেটের মধ্যে আমরা। এবং এই যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার সরকার করতে পেরেছে, তার সুফল কিন্তু আজকে অর্থনীতির উন্নয়নে সেটা ঘটবে, আমরা দেখব উন্নয়নে তার ফসল। কারণ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এই যে ইন্ডেক্স সূচকের কথা বললাম, 41.8 আসামের যেটা স্কোর, 47.3 তার যে স্কোর, এই স্কোরে আসামের বর্তমান উন্নয়ন 7.94, এবং ন্যাশনাল এভারেজ থেকে আমাদের বেশি। এবং এই জায়গায় কিন্তু আমাদের সরকার বিভিন্ন প্রচেষ্টায় সেই জায়গায় নিয়ে এসছেন। আমাদের আমি বলতে দ্বিধা নেই, আমাদের যে যশস্বী চিফ মিনিস্টার, যশস্বী মুখ্যমন্ত্রী, সেই নেতৃত্বটা দিয়েছেন, এবং সেই জন্য এই নেতৃত্বের জন্য আসামের অর্থনীতিতে একটা নতুন দিক সঞ্চার ঘটেছে। 7.94 আজকের দিনে ভারতবর্ষের যে গ্রোথ রেট বা বিশ্বের যদি গ্রোথ রেট দেখি, এটা কিন্তু একটা অনেক সমৃদ্ধের জায়গা আমি বলবো। এবং আগামীতে আসামে এই যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, সেটা কিন্তু এই যে আমাদের গ্রোথ রেটটাকে আরো এগিয়ে নিয়ে যাবে, আমি আশাবাদী। ধন্যবাদ স্যার। আমি এই মুহূর্তে কামনাশিস ভট্টাচার্যের কাছে জানতে চাইছি যে AI 5G ইলেকট্রিক গাড়ি, এগুলোতে চিপের গুরুত্বটা কেন বাড়ছে, আর ভারত কেন বিদেশি চিপের উপর এতদিন নির্ভরশীল ছিল? সত্যি বলতে ভারতে এখন পর্যন্ত চিপ ফেব্রিকেশন এখনো ঠিকভাবে গড়ে ওঠেন, যেটা এখন আমাদের সরকার ফোকাস করছে যেটার উপরে, সেটা হচ্ছে পুরো ইকোসিস্টেম ক্রিয়েট করা। মানে চিপ ফেব্রিকেশন থেকে নিয়ে এই অ্যাসেম্বলি, টেস্টিং, সবকিছু। তো আজকাল এই যে ইন্টারনেট অফ থিংস আমরা বলি, আইওটির আমলে সবকিছুর মধ্যেই চিপ আছে। ধরুন আমরা একটা ওয়াশিং মেশিন ইউজ করছি, ওটার মধ্যেও চিপ রয়েছে, আইওটি মেশিন। হ্যাঁ, তারপরে আমরা আজকাল ফ্রিজ ইউজ করছি, ফ্রিজের মধ্যেও চিপ রয়েছে। তো সবকিছুর মধ্যে এই চিপ আর ইলেকট্রনিক জিনিসটা ঢুকে গেছে। তো গাড়ির মধ্যেও আছে স্বাভাবিকভাবেই। তো যেহেতু ইন্ডিয়াতে এর আগে পর্যন্ত মানে চিপ ফেব্রিকেশনের কোনো ইন্ডাস্ট্রি ছিল না, তাই স্বাভাবিকভাবে আমরা নির্ভর ছিলাম বিদেশি কোম্পানির উপর। আর আরেকটা খুবই মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তুলে ধরতে চাই, যে এই যে চিপ ফেব্রিকেশন আর চিপ অ্যাসেম্বলি টেস্টিং, এই যে পুরো ইন্ডাস্ট্রিটা, এটি মানে ডিমান্ড করে প্রচুর ইনভেস্টমেন্ট। এটা ছোট মোটো ইন্ডাস্ট্রির নাম। তো এই চিপ ফেব্রিকেশন সত্যি বলতে বোধহয় পুরো ওয়ার্ল্ডে মানে 50টা কোম্পানিও হবে না কারেন্টলি। আর প্রত্যেকটা কোম্পানি এখন একটা মেশিন ইউজ করে, যেটাকে বলা হয় ইউভি মেশিন। ঠিক আছে? তো এই ইউভি মেশিনটা, যেটা এক্সট্রিম আল্ট্রাভায়োলেট, এই ইউভি মেশিন তৈরি করে ওয়ার্ল্ডে একমাত্র একটাই কোম্পানি আছে নেদারল্যান্ডসের, যেটা হচ্ছে ASML, অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস লিথোগ্রাফি। তো সত্যি বলতে আমাদের এই যে পুরো আইওটি, AI, সেমিকন্ডাক্টর চিপ সবকিছু ডিপেন্ড করছে কারেন্টলি
নেদারল্যান্ডসের উপরে। নেদারল্যান্ডসের এই একটা কোম্পানি যদি এই মেশিন বানানো বন্ধ করে দেয় ইইউভি, তাহলে পুরো এই ইন্ডাস্ট্রিটাই বন্ধ হয়ে যাবে। কারণ এই ইন্ডাস্ট্রিটা প্রচন্ড মানে লুক্রেটিভ অবভিয়াসলি, আর প্রচন্ড ইনভেস্টমেন্ট ডিমান্ড করে। তো এখন আমাদের সরকার এই আইএসএম, যেটা ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন, এটার আন্ডারে, এই মিশনের আন্ডারে একটা কমিটমেন্ট করেছে প্রায় 1.6 লাখ ক্রোর্স। গভর্নমেন্ট অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে 10টা প্রজেক্ট, 1.6 লাখ ক্রোর্স, আরও প্রজেক্ট আসছে। তো এটা অনেক লং টার্ম, যে এই ফেব্রিকেশন, অ্যাসেম্বলি, টেস্টিং, আর এই জন্য আমাদের ওয়ার্কফোর্স তৈরি করা, এটার জন্য আমাদের সরকার চিপস টু স্টার্ট আপ প্রোগ্রাম ইনিশিয়েট করেছে। মানে এটা বোধহয় 250 ক্রোর্স নেক্সট 5 বছরে ইনভেস্ট করা হবে, যাতে 85,000 ইন্ডাস্ট্রি রেডি প্রফেশনালদের তৈরি করা যায় এই চিপ ডিজাইনিং, ফ্যাব্রিকেশন, অ্যাসেম্বলি, টেস্টিং এ। তো এটা যদি পুরো ইকোসিস্টেমটা আমরা ইন্ডিয়াতেই বিল্ড করতে পারি, তাহলে আমাদের এই বাইরের কোম্পানির উপরে ডিপেন্ডেন্সিটা একদমই শেষ হয়ে যাবে। কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। ধন্যবাদ আপনাকে। আমি দিব্যশঙ্কর ভট্টাচার্যকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। এই যে অ্যাক্টিস্ট পলিসি, এটার সঙ্গে এই প্রকল্পের বাস্তব সংযোগটা কোথায়? আচ্ছা, এখন আপনি দেখুন যে ভারতের মূল ভূখণ্ড যদি আমি দেখি, তো ওইখানে চিপ এখন প্রোডাকশন হচ্ছে প্রাইমারিলি আমাদের যা হচ্ছে ওইটা গুজরাটে আরম্ভ করেছে। গুজরাট, তারপরে কর্ণাটক, উত্তরপ্রদেশ, আর এখন ওড়িশা আর আসামেও আরম্ভ হয়েছে। এখন গুজরাটের থেকে যদি আমরা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে যাই, আর বিশেষ করে আমি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া আর সঙ্গে সঙ্গে ফিলিপিন্সের কথা বলি, এই 3টি দেশ আর জাপানের সঙ্গে, এরা হলো, এই 4টি দেশ হলো অ্যান্টি চায়না। আর এই জন্য আমরা একটা দেখছি যে একটা লিঙ্কেজ, একটা সিকিউরিটি এগ্রিমেন্ট একটা হচ্ছে। কারণ আমরা এখন থাইল্যান্ড, এখন আমরা যা দেখলাম কি ইন্দোনেশিয়াকেও আমরা বললাম, ফিলিপিন্সকে বললাম কি আমরা ব্রাহ্মোস মিসাইল দেব, অর্থাৎ একটা সিকিউরিটি এগ্রিমেন্ট একটা হচ্ছে। তো ওদের সঙ্গে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনসটা আমরা একটু ভালো করে নিয়েছি। আর ওই জন্য দেখুন কি আমার মনে হয় এটা, যে এখন পিপলস লিবারেশন আর্মি অফ চায়না, ওদের 75 ইয়ার্স হবে 2027-এ। আর চায়নার একটা মেইন এইম হলো যে ওরা বলে কি তাইওয়ান আমাদের একটা অঙ্গ, আমাদের একটা প্রভিন্স। আর আমার মনে হয় তাইওয়ান আর চায়নার সঙ্গে একটা সংঘর্ষ হবে, হয়তো 27-এ হবে বা 1-2 বছরের পরে হবে। কিন্তু তখন যখন হবে, তো এখন সবাই জানে যে তাইওয়ান হলো চিপ প্রোডাকশনের মেইন, অলমোস্ট 60% থেকেও বেশি চিপ প্রোডাকশন। আর বিশেষ করে যদি হাই এন্ড চিপসের কথা বলি, তাহলে 90% ওইটা হচ্ছে, 90% থেকেও বেশি তাইওয়ানে হচ্ছে, যেটা হাই এন্ড চিপসের। আর ওই জন্য তখন আমাদের একটা অল্টারনেটিভ চাই। আর আমার মনে হয় যে ভারত ওই জায়গাটা, ওইটা ক্যাপচার করার চেষ্টা করছে। আর বিশেষ করে এখন গুয়াহাটি হয়ে যাবে হাব, গুয়াহাটি বা আসাম হবে হাব। আর ভারতের বিভিন্ন রাজ্য, এখন যখন গুজরাটে যে প্রোডাকশন আরম্ভ হচ্ছে, আর এইটা ডক্টর ভট্টাচার্য ঠিক বলেছে যে আমাদের এটা হলো ওসেট, এটা হলো ওসেট, অর্থাৎ আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং। তো কিন্তু গুজরাটে ম্যানুফ্যাকচারিং এর ওইটা আরম্ভ হচ্ছে। এইগুলোর যদি আমরা ফিলিপিন্স বা থাইল্যান্ড বা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোকে আমরা দিতে হয়, তাহলে গুয়াহাটি হবে হাব। আর আমাদের অ্যাক্ট ইস্ট পলিসিতে এইটা গুয়াহাটি আর বিশেষ করে আসাম, মানে আমি বলতে চাইছি গুজরাটে ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে, কিন্তু প্রোডাক্ট ফিনিশিংটা অসমে হবে। অসমে হবে, তার মানে স্টেপ বাই স্টেপ হবে যে গুজরাটে ম্যানুফ্যাকচারিং হবে, প্রোডাক্ট ফিনিশিং আসামে হবে, আর তারপরে এক্সপোর্ট আসাম থেকে হবে, জাপান হোক বা ইন্দোনেশিয়া হোক বা থাইল্যান্ড হোক বা সাউথ ইস্ট এশিয়া হোক। তো এইটা হবে কি আসাম একটা এক্সপোর্ট হাব হয়ে যাবে, কারণ ফিনিশটা এখানে হচ্ছে, প্যাকেজিংটা এখানে হচ্ছে। 2 নম্বর, এইটা আপনি দেখবেন যে আমরা যদি সুরক্ষার কথা বলি,
তাহলে আজকের দিনে সেমিকন্ডাক্টর হলো একটা স্ট্র্যাটেজিক রিসোর্স। আপনি ফাইটার এয়ারক্রাফটে বলুন, মিসাইল বলুন, স্যাটেলাইট বলুন, আর এই স্পেস প্রোগ্রাম, এআই, 5G, 6G সবাইতে চিপস চাই। আর চিপস যদি দরকার তাহলে এটা হলো স্ট্র্যাটেজিক আমাদের অ্যাসেট একটা। আর এই জন্য আমি বলি যে আসাম হবে মেইন হাব হয়ে যাবে ফাইনাল প্রোডাক্ট বা ফিনিশড প্রোডাক্টে, আর এইখান থেকে একটা এক্সপোর্ট হবে অ্যাক্ট ইজ পলিসি। মানে এই বিজনেস এবং সিকিউরিটি স্ট্র্যাটেজিক্যালি দুটোতেই অসমের গুরুত্ব বেড়ে গেছে, গুরুত্ব বেড়ে গেছে। আর গুরুত্ব আর বাড়বে এই জন্য, কারণ আগামী দিনে আমার মনে হয় যে জাপান এখানে ইনভেস্টমেন্ট আরো করবে, বিশেষ করে আসামে। এখন আসার কথা ছিল জাপানের প্রধানমন্ত্রী, কিন্তু ইনভেস্টমেন্টের যা খবর এসছে কি আসামে অনেক ইনভেস্টমেন্ট জাপান করবে। আর এই ইনভেস্টমেন্ট যখন করবে তখন আমরা দেখব কি আসাম একটা ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ স্টেট একটা হয়ে যাবে। আর এই জন্য আমি বলছি কি প্রথম কথা আসামের স্ট্র্যাটেজিক লোকেশনটা আপনি দেখুন, অ্যাক্ট ইস্টের জন্য হাব একটা হয়ে গেছে, এইখানে প্রচুর পরিমাণে জমিন আছে। আর 3 নম্বর কথা হলো এখানে কনজেশন কম, ডেন্সিটি কম, কম্পিটিটিভ লেবারের কম্পিটিটিভ কস্টে লেবার আছে। আর মন করতে হবে কি স্ট্রং স্টেট সাপোর্ট। আপনি দেখবে কেউ 2 বছর বা 3 বছর আগেও কেউ এইটা ভাবেনি কি জাগিরোডের একটা কাগজের কল, বন্ধ একটা কল, আর ওইখানে ওই প্লান্টে একটা সেমিকন্ডাক্টর টাউনশিপ হবে। আর এই জন্য যে সেমিকন্ডাক্টর যখন প্লান্ট হবে 27,000 তো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট চাকরি হবে, কিন্তু বা জবস হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটস, আইআইটি, আইটিআইস, তারপরে এনআইটি শিলচর, পলিটেকনিক্স, এইগুলোর জন্য কিন্তু ডাইরেক্ট একটা এমপ্লয়মেন্ট এভিনিউ একটা খুলে যাবে। আর সঙ্গে সঙ্গে এর সঙ্গে হোটেল, আশেপাশে হোটেল হবে, সিকিউরিটির কথা, কনস্ট্রাকশনের কথা, তো এইটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হয়ে যাবে। ওই জন্য আমি ভাবি যে ভারতের অর্থনীতিতে আসাম এখন ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং স্টেটস বলবো। ন্যাশনাল অ্যাভারেজ থেকে এখন আমাদের যখন চাই, ন্যাশনাল অ্যাভারেজ হলো 29%, আমরা চলছি 45%-এ। তো ওই জন্য আমি ভাবি কি গত আগামী 5 বছরে আসাম ইন্ডাস্ট্রিয়াল স্টেটসের মতন 5 টপ ইন্ডাস্ট্রিয়াল স্টেটসের মধ্যে এক স্টেট হবে। ধন্যবাদ আপনাকে। আমি নিরঞ্জন স্যারকে একটা প্রশ্ন করতে চাই। স্যার, এই যে প্রকল্পটা জাগিরোডে হচ্ছে, এতে কি মানে ব্রেন ড্রেন কমতে সাহায্য হবে? প্রথম কথা হলো যে এই যে সেমিকন্ডাক্টর শিল্প যেটা হচ্ছে আসামে, প্ল্যান যেটা হচ্ছে অসেট, এটা কিন্তু আমাদের অর্থনীতির যে আইডেন্টিটি, যেটা আমাদের পরিচয়, অর্থনীতির পরিচয়টা ছিল আসামের অর্থনীতির কৃষি, চা আর তেল। এই 3টা ছিল আমাদের চিরাচরিত অর্থনীতির পরিচয়। আমাদের অর্থনীতির পরিচয়টা কিন্তু এখন একটা অন্যরকম পরিচয়ের দিকে যাচ্ছে, এবং শিল্পোন্নয়নের নতুন শিল্পোন্নয়ন যেটা হাই ভ্যালু শিল্প যেটাকে বলা হয়, সেদিকে আমরা যাচ্ছি। এবং এর ফলে আমাদের সবচেয়ে প্রথম যে ব্যাপারটা হলো যে এমপ্লয়মেন্টটা কিন্তু ওইখানে মাল্টি ডাইমেনশনাল। কেন? কারণ হলো আমাদের এখানে যে এক্সপোর্টের কথা বলা হচ্ছে, আমাদের এখানে যে টার্সিয়ারি ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হলো যে আত্মনির্ভর ভারত অভিযান। আমরা যে আত্মনির্ভর ভারত অভিযানের দিকে যাচ্ছি, সেই জায়গায় আমাদের এই যে চিপস, আমরা বর্তমানে পৃথিবীতে 2nd লার্জেস্ট চিপ ইম্পোর্টার আমরা পৃথিবীর থেকে কিনে থাকি, বিভিন্ন দেশ থেকে। কোত্থেকে কিনছি? আমরা ইউনাইটেড স্টেটস থেকে কিনছি, তাইওয়ান থেকে কিনছি, জাপান থেকে কিনছি। মূলত 3টা দেশ থেকে আমরা চিপস বেশি কিনে থাকি। এবং আমাদের অর্থনীতিতে এই যে চিপস ইম্পোর্ট আমরা করছি, তার এভারেজ যদি বছরে আমাদের খরচটা ধরি, সেটা প্রায় $30.3 বিলিয়ন।
এবং নীতি আয়োগের একটা হিসাব আমি দেখছিলাম, সেটাতে দেখা যাচ্ছে 2017 থেকে 2025 অবধি প্রায় $150 বিলিয়ন চিপস ভারতবর্ষ কিনেছে। কারণ চিপসটা এমন একটা জিনিস, এমন একটা স্ট্র্যাটেজিক মানে ইকুইপমেন্ট, মানে দরকারি জিনিস, দরকারি মানে আহ, আহ, শিল্প উদ্যোগের যে কি বলবো কম্পোনেন্ট, অটোমোবাইল থেকে আরম্ভ করে, স্মার্টফোন থেকে আরম্ভ করে, টেলিকমিউনিকেশন থেকে আরম্ভ করে, ডাটা সেন্টার, এআই থেকে আরম্ভ করে সব কিছুতে দরকার। এবং এই জন্য আমাদের যে নির্ভরশীলতা, ওই নির্ভরশীলতা আমাদের কমাতে হবে। এবং কমাতে গেলে আসামের যে পরিস্থিতি, আসামের যে লোকেশনের উপর বেস করে আমাদের এই যে অসেট ইউনিট, যেটা আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্টিং ইউনিট, সেটা আমাদের অর্থনীতির পরিচয়টাকে যেভাবে চেঞ্জ করবে, যেভাবে পরিবর্তন করবে, তাতে কিন্তু ব্রেন ড্রেনের একটা অনেক সুফল আমরা পাবো। আমাদের ব্রেন ড্রেন অনেকটা কমবে। কেন ব্রেন ড্রেন কমবে? কারণ হলো, প্রথম কথা হলো আমাদের কৃষির উপর নির্ভরশীলতা কমবে। আমাদের পৃথিবীর যত উন্নত দেশ আছে, প্রত্যেকটা দেশের উন্নয়নের যে ধারা, সেই ধারাতে দেখা যাচ্ছে যে কৃষির উপর নির্ভরশীলতা কমছে। কৃষির উপর নির্ভরশীলতা যদি কমে, তখন তার যে পর্যায়ক্রমে অন্যান্য সেক্টরের উপর, এই যে আজকে এনআইটির কথা বলা হচ্ছে, আজকে আসাম স্কিল ইউনিভার্সিটি গড়ে উঠেছে, এই যে স্কিল হাব আসাম হচ্ছে, স্কিলিং, আমাদের যে ম্যান পাওয়ার দরকার, যেখানে বললাম যে প্রায় 6 থেকে 7 তার মাল্টিপ্লায়ার, একটা জবের, ডাইরেক্ট জবের তার সাথে সঙ্গতি রেখে আরো 6 বা 7 মাল্টিপ্লায়ার হবে। এবং যত বাড়বে তার, আমাদের অর্থনীতির বহর যত বাড়বে, তত মাল্টিপ্লায়ারটা বাড়তে থাকবে। অর্থাৎ এখানে আমাদের অনেক অনেক যে স্কিলড যে আমাদের ছাত্রদের, যারা পাশ করে বেরোবে, তাদের দরকার এই ইন্ডাস্ট্রিগুলোতে। সেই জন্য আমাদের যদি আসামের ছাত্ররা আসামে চাকরি পেয়ে যায়, তাহলে কেন বাইরে যাবে? কেন ব্রেন ড্রেন হবে? আগে একটা সময় ছিল অর্থনীতির অবস্থা খারাপ ছিল, তাই আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা প্রেফার করতো বাইরে যাওয়ার। আজকে শিক্ষার রাষ্ট্রীয় শিক্ষানীতি এসছে, রাষ্ট্রীয় শিক্ষানীতির আধারে আমাদের যে স্কিলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, স্কিলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সর্বক্ষেত্রে। আজকে ইভেন জেনারেল এডুকেশনে যদি কেউ বিএ, বিএসসি, বিকমও করে, তার সাথে কিন্তু স্কিলের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত সম্পর্ক আছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কোনো কোর্সেই সে পড়ুক না কেন, আমাদের মূল যে জায়গাটা হচ্ছে স্কিলের উপর ফোকাস করা। এবং এই জন্য আমরা যে ম্যান পাওয়ার তৈরি করছি, সেটা কিন্তু ডাইরেক্ট এমপ্লয়মেন্টের জন্য। এবং এই যে টার্সিয়ারি ইন্ডাস্ট্রিজ কথা বলা হচ্ছে, টার্সিয়ারি সেক্টরের কথা বলা হচ্ছে, 300টা এইরকম বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে সেমিকন্ডাক্টর শিল্পের উপর ভিত্তি করে। এইগুলোতে অনেক অনেক এমপ্লয়মেন্টের যে সুবিধা আসাম পাবে। এবং এর জন্য আপনার যে ব্রেন ড্রেনের কথা বলছেন, সেই জায়গাটা আমি ভাবি সেই জায়গাটা কিন্তু আমরা ওভারকাম করতে পারবো। ধন্যবাদ স্যার। আমি চলে যাব ডক্টর কামনাশিস ভট্টাচার্যের কাছে। কামনাশিস বাবু, আমার একটা প্রশ্ন আপনাকে। একটু আগে আপনি বলেছিলেন যে ইইউভির মানে প্রোডাকশন করে একমাত্র সারা বিশ্বে নেদারল্যান্ডস। হ্যাঁ, এবং ইইউভি যেটা, সেটা ভীষণ কস্টলি। তো আমার একটা প্রশ্ন, ভারতবর্ষ নেদারল্যান্ডস থেকে প্রায় 79 গুণ বেশি বড় সাইজে। এবার কিন্তু নেদারল্যান্ডের যেটা মাছ পার পারসন ওয়াইজ যদি আমরা দেখি, নেদারল্যান্ড ইজ মাচ রিচার দেন ইন্ডিয়া। আমার প্রশ্ন, কিন্তু ভারতের কিন্তু লার্জেস্ট ইকোনমি। আমার প্রশ্ন, ভবিষ্যতে ভারতে ইইউভি প্রোডাকশনের কি কোনো সম্ভাবনা থাকতে পারে? মানে ইইউভি প্রোডাকশন করতে গেলে যে পরিবেশ, যে দক্ষতা বা যে দরকার, সেটা কি ভারতে রয়েছে? আমার মনে হয় যে ভবিষ্যতে যদি সঠিকভাবে ইনভেস্টমেন্ট করা যায়,
আর সঠিক স্কিল গড়ে তোলা যায়, তাহলে এটা সম্ভব। কিন্তু আহ, এটা একটা খুবই মানে কমপ্লেক্স টেকনোলজি আমি বলবো, কারণ এখন পর্যন্ত চায়না এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। আচ্ছা। চায়না ইউএসএ এরাও কিন্তু টেকনোলজিক্যালি অনেক এগিয়ে, হ্যাঁ, কিন্তু এরাও এখন পর্যন্ত এই ইউভি টেকনোলজিটা জন্য কমপ্লিটলি নেদারল্যান্ডসের এই এএসএমএল এই একটাই কোম্পানি আছে, এদের উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা। তো এটা যেহেতু আমার মানে রিসার্চের বিষয় বা এক্সপার্টিস মেইনলি এআই ফিল্ডে, তো আমি এক্স্যাক্টলি ওই টেকনোলজিটার ব্যাপারে ঠিক বলতে পারবো না যে এক্স্যাক্টলি কি, বাট আমার মনে হয় যে সঠিকভাবে যদি ইনভেস্টমেন্ট করা যায়, সঠিকভাবে যদি মানে এই এএসএমএল এর সঙ্গে আমাদের এমওইউ অলরেডি আছে। আচ্ছা। হ্যাঁ, টাটা এই বছরেরই মে মাসে একটা এমওইউ করেছে এএসএমএল এর সাথে, যেটা যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে ধোলেরা গুজরাটে। ওটার জন্য আমরা ইউবি কিনছি এএসএমএল কাছ থেকে। এখন সেম আমাদের এমওইউ আছে পিএসএমসি, যেটা তাইওয়ানের কোম্পানির সবচেয়ে মানে বড় চিপ ফেব্রিকেটর। ওরা আমাদের সাহায্য করবে এই জাগিরোডের ফ্যাসিলিটিটা ইমপ্লিমেন্ট করতে। তো সেইভাবেই আমরা যদি এএসএমএল এর সাথে স্ট্র্যাটেজিক কোনো বন্ডিং করি, কোনো একটা এমওইউ করি যে আপনারা আমাদের শিখিয়ে দেবেন যে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আমার মনে হয় যে এটা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমি নিরঞ্জন স্যারের কাছে যাব। স্যার, আমার একটা প্রশ্ন, যে দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার ও শিল্পের যৌথ উদ্যোগ কতটা জরুরি, আর গবেষণা উদ্ভাবনের জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে কিভাবে যুক্ত করা উচিত? খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো যে মানব সম্পদ দক্ষ মানব সম্পদ গড়ার কারখানাই হচ্ছে বিশ্ববিদ্যালয় বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবং একটা সময় আমরা যদি একটু ফিরে তাকাই, রাষ্ট্রীয় শিক্ষানীতির আগে, তখন কিন্তু শিক্ষা ব্যবস্থা, আমি জেনারেল এডুকেশনের কথাই বলছি, বিএ, বিএসসি, বিকম এগুলোর কথা বলছি, যেখানে বিশ্ববিদ্যালয়গুলো এই সমস্ত ডিগ্রি প্রদান করা হতো, সেখানে কিন্তু এই যে স্কিলিং এর ব্যাপারটা খুব একটা গুরুত্ব ছিল না। আজকে যেটা টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, যেগুলো এনআইটি ধরুন, ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন, তাদের তো একটা ওই পার্টিকুলার জায়গায়, পার্টিকুলার দিকে কারিগরি দক্ষতার বিকাশ তাদের ঘটানোর মূল উদ্দেশ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের আজকে এই যে সেমিকন্ডাক্টর শিল্প যদি কথা বলি, এই সেমিকন্ডাক্টর শিল্পর উপর ভিত্তি করে শুধুমাত্র যে স্পেসিফিক টেকনোক্রেটস লাগবে তা তো নয়। এখানে ডাইভার্সিফিকেশনের কথা বলা হচ্ছে, যে 300 রকমের আরো ইন্ডাস্ট্রি হবে, একটা এক্সপোর্ট হাব হবে, একটা টারশিয়ারি সেক্টর, সার্ভিস সেক্টর ইকোনমি গড়ে উঠবে। এবং তার জন্য আমাদের বিভিন্ন ধরনের মানব সম্পদ দরকার, এবং ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট যে ইন্টারফেস, যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু আমাদের খুব দরকার। এই জায়গায় আমাদের রাষ্ট্রীয় শিক্ষানীতি তার একটা মোটামুটি দিক নির্দেশ করা আছে, কিন্তু এই জায়গাগুলো আমরা এখন বসে আলোচনা করছি, এখন বসে সিদ্ধান্ত নিচ্ছি, এবং ইতিমধ্যেই আমাদের এই ব্যাপারে আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া হবে যে ইন্ডাস্ট্রিকে ডেকে ইন্ডাস্ট্রির কি রিকোয়ারমেন্ট, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সিলেবাসগুলোকে আমরা পরিবর্তন করব, সিলেবাসগুলোকে চেঞ্জ করব, এবং যাতে আমাদের ইন্টার্নশিপ, আজকে আমাদের এই বিএ হোক, বিএসসি হোক, বিকম হোক, ইন্টার্নশিপটাকে বাধ্যতামূলক করা হয়েছে। এবং এই যে বাধ্যতামূলক ইন্টার্নশিপ করা হয়েছে, তার মধ্যে ইন্ডাস্ট্রির শিল্পের কি প্রয়োজন সেটাকে আমাদের জানতে হবে। তার জন্য আমাদের খুব অঙ্গাঙ্গিভাবে ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রি এই দুটোকে মিলে কাজ করতে হবে, যেটা বিদেশের প্রত্যেকটা শিল্প কারখানা যেখানে গড়ে উঠেছে, সেখানে ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে অঙ্গাঙ্গিভাবে তাদের সম্পর্ক রয়েছে। ধন্যবাদ স্যার।
আমরা মানে ঋদ্ধ হলাম আপনার আপনার কামনাশীষ বাবু এবং দিব্যশঙ্কর বাবুর যেসব এই আলোচনা থেকে আমরা যে ইনফরমেশনগুলো পেলাম আমরা অ্যাকচুয়ালি ঋদ্ধ হয়েছি। আমার সময় প্রায় শেষ হয়ে আসছে। আমি তিনজনকেই একটা কমন প্রশ্ন করব যে আগামী 10 বছরে জাগিরোডকে আপনারা কোথায় দেখতে চান? স্যার, আপনি প্রথমে শুরু করুন। 10 বছরে আমি ব্যক্তিগতভাবে জাগিরোডকে কেন্দ্র করে আমি সেই তাইওয়ানের স্বপ্নটা দেখি। তাইওয়ান আমাদের যে তাইওয়ানের অর্থনীতির সাথে যে পপুলেশন, তার ডায়নামিক্স আমি কম্পেয়ার করছিলাম। এই জাগিরোডকে কেন্দ্র করে আগামী দিনে তাইওয়ানের মতো অর্থনীতি আসামেও গড়ে উঠবে। কারণ না, আমাদের বিকশিত ভারত 2047-এর যে স্বপ্ন, সেই স্বপ্ন তখনই সাকার হবে যদি বিকশিত আসাম আমরা করতে পারি। আর বিকশিত আসাম কিন্তু গড়ে উঠবে সেই সেমিকন্ডাক্টর শিল্পর উপর ভিত্তি করেই। এই জন্য আমি বলছিলাম সেমিকন্ডাক্টর শিল্প আসামের স্বাভিমান। আর আমাদের চা, আমাদের তেল, আমাদের কৃষি আমাদের ভিত্তি। এই করেই আমাদের অর্থনীতি এগিয়ে যাবে বিকশিত আসামের দিকে। ধন্যবাদ স্যার। দিব্যশঙ্কর বাবু। না, আমিও ভাবি যে আমাদের এখন কম্পিটিশন হলো তাইওয়ান, আর ওই জন্য 10 বছর পরে আমার মনে হয় এইটা আমরা এইম করতে হবে কি বাইরে আমেরিকায় একটা স্টুডিওতে বসে আমরা যেমন ডিসকাস করছি, ওরাও বলবে কি ভারত আর বিশেষ করে আসাম হলো সেমিকন্ডাক্টরের নাম্বার 1 আর তাইওয়ান হলো নাম্বার 2। হ্যাঁ, ধন্যবাদ। কামনাশীষ বাবু। একজন মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে মানে আমি সবসময় দেখি যে আমাদের এনআইটির যে স্টুডেন্টরা এরা 4th ইয়ারে যখন প্লেসমেন্টের জন্য বসে, তখন এদের মেইন এইম থাকে যে কি করে একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে এরা ব্যাঙ্গালোর যাবে, গুড়গাঁও যাবে, হায়দ্রাবাদ যাবে। ঠিক আছে, মানে আমাদের এখানের নর্থ ইস্টের স্টুডেন্টরাও। কিন্তু যদি এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যদি ফ্লারিশ করে, এই পুরো ইকোসিস্টেমটাই যদি গড়ে তোলা যায়, তাহলে আমার খুবই ইচ্ছা যে মানে আমাদের এখানে নর্থ ইস্টের যারা স্টুডেন্ট আছে ওরা মানে এখানেই থাকতে পারবে, এখানে থেকেই খুবই ভালো মানে ওদের প্রফেশনাল কেরিয়ার গড়ে তুলতে পারবে। কারণ এই যে এনইপি 2020 নিউ এডুকেশন পলিসি, এটা আমার মনে হয় খুবই দূরদর্শী পলিসি। কারণ এটার মধ্যে যে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম FIUGP, এটা খুবই ফ্লেক্সিবল করে তৈরি করা হয়েছে, এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট। তো এই যে ওসেট প্ল্যানটা গড়ে উঠছে আমাদের জাগিরোডে, এর মধ্যে যে 60 to 70% জব আছে, এগুলোর জন্য দরকার স্পেশালাইজ টেকনিশিয়ান, ইকুইপমেন্ট অপারেটর। তো আমরা যারা ধরুন ইঞ্জিনিয়ারিং পাশ করছে, এরা যদি স্পেশাল ইলেকটিভ বা 1 ইয়ারের ডিপ্লোমা এই VLSI ডিজাইন, তারপরে ক্লিন রুম সেফটি, অ্যাডভান্স প্যাকেজিং, এগুলো নিয়ে যদি পড়াশোনা করে, তাহলে এরা এনাফ স্কিলড হবে এখানেই জব পাওয়ার জন্য। তাই পুরো ইকোসিস্টেম হিসাবে আমরা একটা মানে কম্প্রিহেন্সিভ একটা এনভায়রনমেন্ট গড়ে তুলতে পারবো আমাদের স্টুডেন্টদের জন্য। মানে আমার আশা এটাই যে ওদের যাতে বাইরে না গিয়ে আমরা এখানে নর্থ ইস্টের মধ্যে একটা ভালো প্রফেশনাল ক্যারিয়ার গড়ে তোলার জন্য এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। ধন্যবাদ কামনাশীষ বাবু, ধন্যবাদ নিরঞ্জন স্যার, ধন্যবাদ কামনাশীষ বাবু, ধন্যবাদ দিব্যশঙ্কর ভট্টাচার্য বাবু আমাদের স্টুডিওতে এসে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। ধন্যবাদ।